দুপুরবেলা তরকারিতে লবণ বেশি হয় ওই বাটিটা আমার শাশুড়ি মা আমার মুখে ছুরি মারল। তখন আমার চাচি শাশুড়ি বললেন, কি করছেন ভাবি এটা? শাশুড়ি মা বললেন, কেন কি করেছি আপনারা দেখেননি? উচিত শিক্ষা দিয়েছি, উচিত শিক্ষা। রান্না করার সময় বৌমাকে বারবার বাড়ি ভর্তি মেহমান আছে, রান্না যেন কোনো রকম খারাপ না হয়। এরপরও মাংসের তরকারিতে এত লবণ বেশি দিয়েছে যে মুখেই দেওয়া যায় না। এগুলো দেখে আমার স্বামী ডাইনিং টেবিল থেকে উঠে গেল এবং আমার ছোট ননদ সে প্রেগনেন্ট। সে মুখ বাঁকিয়ে বলল, এত জঘন্য রান্না কি মানুষ করে না? তোমার যদি রান্না করতে এতই কষ্ট হয় তাহলে তুমি আগে বলতে, প্রয়োজন হলে আমরাই রান্নাটা করতাম। তখন আমার চাচি শাশুড়ি ওকে ধমক দিয়ে বলল, তুমি ছোট মানুষ হয়ে কেন আমাদের মধ্যে কথা বলো? আমি তো মাত্র 2 দিন হচ্ছে তোমাদের বাসায় বেড়াতে এসেছি, বউটাকে একবারও দেখলাম না সে রেস্টে আছে, সারাদিন তো কাজ করছে। মেয়েটাকে তো ঠিক মতো খাওয়া দাওয়াই করতে দেখি না, সারাদিন শুধু কাজ আর কাজের মধ্যেই থাকে। আমার চাচি শাশুড়ির কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বললেন, বউকে জন্য এত আহ্লাদ দেখাইও না, তুমি ওকে ভালো মতো করে চিনো না তো, তাই তুমি এমন করে বলছো। একটা অলক্ষী, জন্মের কিছুদিন পরেই তো ওর বাবা মাকে খেয়েছে। আমি এসব কথা শুনে আঁচলে চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আমার স্বামী বিছানায় শুয়ে শুয়ে খবরে কাগজ পড়ছে। আমার স্বামী মানুষটা চুপচাপ স্বভাবের, একদম গম্ভীর লোক। আমাকে কে কি বলছে বা আমি খাই কি না খাই তার কোনো খেয়ালই নেই। আজকাল মাঝে মধ্যে সেও আমার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি সুযোগ পেলে 2-4টা কথাও বসিয়ে দেয়। সে বলে তার অন্যান্য বন্ধু বান্ধবরা নাকি শ্বশুরবাড়ির টাকা পয়সা দিয়েই ভালো চলে। কিছুদিন আগে তার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, তার ছোট ভাইও নাকি শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু পেয়েছে। সে আমাকে সবসময় এগুলোই শোনাতো আর আমি ওর দিকে তাকিয়ে গম্ভীর হয়ে যেতাম। তখন আমিও তার দিকে তাকাই, তখন সে আমাকে বলে, কি তুমি কি আমাকে নতুন দেখছো নাকি? এভাবে তাকাও কেন? আমি কিছু না বলে চুপচাপ থাকি। তুমি যতই কিছু না বলো, তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি যে আমার দিকে এইভাবে তাকাচ্ছ, তুমি আসলে কি বুঝাতে চাচ্ছ আমি ঠিকই বুঝতে পেরেছি। আর শুনো, তুমি কখনোই আমার মার বিরুদ্ধে আমাকে কোনো নালিশ দিতে আসবে না, বলে দিচ্ছি কিন্তু। আমার মায়ের কথাই শেষ কথা, আর এই সংসারে আমার মায়ের কথাই সবকিছু হবে। তারপর আমার স্বামীর কথা শুনে চুপচাপ থেকে গেলাম, কোনো কিছু বললাম না। এরপর আমি রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। পানি অঝরে পড়ছে আর মনে মনে বলছি, আসলে আমার সাথে এই অন্যায়গুলো কেন হচ্ছে? আমি তো সবার ভালোর জন্যই সবকিছু করছি, কারোর জন্য তো কোনো কিছু কমতি রাখছি না। সারাদিন তো সংসারে কাজ করছি, সবার পিছনেই তো শ্রম দিচ্ছি, নিজের কথা তো একবারও ভাবছি না। তাহলে এমনটা কেন? পিছন থেকে আমার ননদ এসে বলে, কি গো, সন্ধ্যা তো হয়ে গেল, এত ননির পুতুল হলে চলবে? থালা বাসনগুলো মেজে অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করে নাও। আমি আর কিছু বললাম না, চুপ করে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যাওয়ার সময় তখন আমার চাচি শাশুড়ির সাথে দেখা হলো। ওনাকে দেখে আমি আমার চোখের পানিটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চাচি শাশুড়ি বুঝতে পেরেছে যে আমি কান্না করছি। তখন উনি কাছে এসে আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, শোনো বৌমা, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছের ডালপালাও কিন্তু শক্ত হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা, এটা তোমার স্বামীকে বুঝাতে হবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। প্রথমে আগে তোমার গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, তা না হলে সেই গাছ থেকে তুমি তো মিষ্টি ফল খেতে পারবা না। ওনার কথা শুনে আসলে আমি সেদিন বুঝতে পেরেছিলাম আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে রান্নাঘরে চলে গেলাম। তখন মনে মনে আমি ভাবলাম, আজকে রাতেই আমি গাছের গোড়ায় পানি দিব, যাতে গাছের গোড়া শক্ত হয়। এরপর আমি রাতের বেলা আমার স্বামী আর আমি পাশাপাশি শুয়ে আছি। আমি তার দিকে ফিরে শুইনি, উল্টো দিকে হয়ে শুয়ে আছি। আমার স্বামী যখন আমাকে কাছে নিতে চাইলো তখন আমি তার থেকে সরে গিয়ে দূরে রইলাম। আমার স্বামী বললো, কি ব্যাপার, তুমি আমার কাছে আসছো না কেন? আমার কাছ থেকে দূরে যাচ্ছ, কিছু বুঝলাম না তো। তখন আমি বিছানা থেকে উঠে গিয়ে বললাম, শুনো, তোমার যেমন দেহের ক্ষুধা আছে, পেটের ক্ষুধা আছে, তেমনি আমারও আছে। তুমি সারাদিন তোমার পেটের ক্ষুধা মিটায় তুমি এখন আসছো দেহের ক্ষুধা মিটাতে, আর আমি কিন্তু আমার কথা তো তুমি একবারও ভাবলা না। সারাদিন এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু তুমি আমাকে নিয়ে একবারও কোনো কিছু বললা না। আমি সারাদিন খেয়েছি কি না বা আমি কি করছি না করছি তুমি একবারও সেটা খেয়াল করলা না। তখন আমার স্বামী চুপচাপ আমার কথাগুলো শুনছিল, আর আমি বললাম, আমাকে তুমি কি মনে করো জানো? তুমি মনে করো আমি তোমার হাতের পুতুল, যখন তোমার ইচ্ছা হবে তুমি তখন তোমার মতো করেই নাচাবা আর আমি নাচবো। আমার কোনো কিছু প্রয়োজন কিনা বা আমি সারাদিন খেলাম কিনা এগুলো তুমি খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন মনে করো না। সে আমার কথা শুনে চুপচাপ বসে রইল। তখন আমি মনে মনে ভাবলাম, গাছে একটু হলেও পানি দিতে পেরেছি। এরপর আমি তার সাথে আর কোনো রকম কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সারা রাত আমার স্বামীও আর আমার দিকে একবারও ঘুরে দেখিনি বা আমাকে ডাকিনি। এরপর সকালবেলা যখন আমি সবাইকে নাস্তা দিচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে বলে, আসো একসাথে আমরা নাস্তা করি।
আমার স্বামীর মুখে এরকম কথা শুনে আর আমার হাত ধরা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন আমি অনেকটা বিব্রত হয়ে গেলাম। আর আমার ননদ বলল যে ভাইয়া তুই কি চোখে দেখিস না যে এখানে কোনো চেয়ার ফাঁকা নেই, এখানে সে কোথায় বসে খাবে? তখন আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে, আমার বউয়ের জন্য যখন জায়গাই না হয় তাহলে দুজনে আমরা মাটিতে বসে খাবো। তার এরকম কথা শুনে আমার শাশুড়ি বলল দিন দিন দেখছি তোর বউয়ের প্রতি অনেক দরদ বেড়ে গেছে, আমাদের খাওয়া শেষ হলে তো তোর বউ খাবে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার? তখন আমার স্বামী বলল যে মা শুনো, তুমি তো ওর কথা বলছো কিন্তু ও তো সারাদিন তোমাদের কথাই চিন্তা করে বা আমাদের কথা চিন্তা করেই সারাদিন করছে, তারপরও ওর কথা আমরা চিন্তা করি না কেন? আজ থেকে ও আমাদের সাথেই খাবে আর এক টেবিলে বসেই খাবে। মনে মনে খুশি হচ্ছিলাম আর চাচি শাশুড়িকে ধন্যবাদ জানাচ্ছিলাম, যা গাছে পানি দেওয়াটা আমার কাজে লেগেছে।